নিঝুম মেঘ জমেছে পূর্ব আকাশে। মেঘের ঘন ঘটা ধীরে ধীরে হেলদোল করছে নিজ জায়গা থেকে। সাথে শব্দ হচ্ছে, রিমঝিম বারিধারা হয়তো ধরণীতে নামবে তাড়াতাড়ি। সামান্য বাতাস বইছে প্রকৃতিতে। আরশ আকাশের দিকে এক পলক চেয়ে নিয়ে সামান্য গ্রীবা বাঁকিয়ে নুসরাতের দিকে ঝুঁকে আসলো। ঠোঁটের নিচে পিষ্ট দন্তপাটি কিরমিরিয়ে বলে উঠল, কিছু পোড়ার গন্ধ পাচ্ছি মিসেস, আপনি পাচ্ছেন? নুসরাত আরশকে সুর পাল্টাতে দেখে অবাক হলো। এক ভ্রু উঁচিয়ে টিস্যু দিয়ে ঘষে ঘষে নাক মুছে নিল। নাক টেনে শুকল। অতপর প্রশ্নাতীত চোখে আরশের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, কোথায়? আমি কেন পাচ্ছি না? আরশ ঠোঁটের উপর 2 আঙ্গুল রেখে তির্যক হাসল। সুঠামদেহী শরীরটা সামান্য বাঁকিয়ে নুসরাতের দিকে ঝুঁকে আসলো। হিসহিসিয়ে বলল, লেট ইট গো। নুসরাত আরশের হেয়ালিতে বিরক্ত হলো। নাক থেকে সর্দি ভালো করে টিস্যুতে ঘষে নিয়ে নাক বাড়িয়ে আবারও শুকল। এমন ভাব করল আজই পোড়া গন্ধ না পেলে তার পুরো জীবনই বৃথা যাবে। আরও সামান্য বিরক্তি মিশেলে কণ্ঠে বলল, নুসরাত, ইউ আর 18+, বি ম্যাচিউর। নুসরাত আরশের দিকে চেয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। আকস্মিক নাক সুরসুর অনুভূতি হতেই হাঁচি দিয়ে উঠল। এর পরের বার দিতে গিয়ে মনে হলো নাক দিয়ে পানি বের হয়ে আসবে। চোখ বড় বড় করে অবিরাম সব দিকে ঘোরাতে লাগল। মনে প্রশ্নের উদ্ভট ঘটল, এখন টিস্যু পাবো কোথায়? হাঁচি আটকে রাখায় নাকের ব্যথা উঠল, আর তাতেই ডগমগ করে হাঁচি আসলো। নুসরাত শেষ রক্ষা পাওয়ার জন্য নাক ফুলিয়ে শ্বাস ফেলল। নাক খিচিয়ে উঠতেই চোখ মুখ জ্বলে উঠল। হাতের তালু দিয়ে নাক পরিষ্কার করার পূর্বেই আরশ নিজের ডান হাত বাড়িয়ে দিল নুসরাতের সামনে। শার্টের হাতার দিকে ইশারা করল। কপালে বিরক্তির রেশ ফুটিয়ে গমগমে স্বরে আওড়ালো, জাস্ট টেক ইট ইজি, অল রাইট, অ্যান্ড ওয়াইপ ইউর নোজ রাইট হেয়ার, নো নিড টু বি শাই, ডোন্ট বি ইমপ্রেসড, ইটস টোটালি ফাইন। নুসরাত জোরে জোরে শ্বাস ফেলল, তবুও নাক মুছল না আরশের শার্টের হাতায়। আরশ মনে করল লজ্জা পাচ্ছে, তাই বিরক্ত হয়ে নুসরাতের মাথা নিজের দিকে টেনে ধরল এক হাত দিয়ে। নুসরাতের কিছু বুঝে ওঠার আগেই একটানে নিজের শরীরের আড়ালে ঢেকে নিল পুরো মেয়েলি শরীরখানা। তখনও হাত স্থির নুসরাতের চুলের উপর। আকস্মিক আরশের এমন কাণ্ডে নুসরাত থতমত খেল। হকচকিয়ে পিছু সরতে গিয়ে গত 2 দিনের বৃষ্টিতে ভেজা এঁটেল মাটিতে পা পিছলে গেল। মুখ থুবড়ে পড়তে নিল তার আগেই মাথা চেপে ধরে সামলে নিল আরশ। হুমড়ি খেয়ে নুসরাত এসে পড়ল তার বুকে। শক্ত বুকের পিষ্টনে খাড়া নাকে কপালে ব্যথা পেল মেয়েটা। নাকের ভেতর থাকা সকল বজ্র পদার্থ গিয়ে লাগল আরশের বুকে। যতক্ষণে আরশ দূরে সরে যাবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নুসরাত নিজের এমন বাচ্চামো কাণ্ডে দাঁত খিচে দাঁড়িয়ে রইল। নিজের উপর চূড়ান্ত বিরক্তিতে দূরে সরার কথা প্রায় ভুলে বসল। 2 হাতের মুঠো মুষ্টিবদ্ধ করে মিনমিনিয়ে আওড়াল, সারছে রে, সারছে, কাম সারছে। শেষ পর্যন্ত ব্যাটার গায়ে তো নাকের উচ্ছিষ্টগুলো মুছতে হলো। আরশ নিজের বুকে ভেজা অনুভব করতেই শব্দ করে শ্বাস ফেলল। নুসরাত চোখ তুলে উপরে তাকাতেই আরশ কপালে ভাঁজ ফেলল। চড়া কাঁধ টান টান করে নিল মুহূর্তেই। 2 আঙ্গুল দিয়ে নুসরাতের কপাল ঠেলে নিজের শরীরের উপর থেকে দূরে সরিয়ে দিল। নিজের বুকের কাছের কাপড়ের দিকে এক পলক চাইতেই আগের বিরক্তিটুকু আরও একটু বাড়ল। চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ফেলে রুড আওয়াজে বলে উঠল, বেয়াদব, সর এখান থেকে, না হলে আজ একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। মাথা মোটা, সর বেয়াদব। গ্রোসারি শপে শপিং করতে এসেছেন সুফি খাতুন। সময় তখন রাত 8:44। গ্রোসারি শপে এসে দেখা হলো নিজাম শিকদারের সাথে।
এখনও দুজন দুজনের সামনাসামনি হননি, কিন্তু সুফি খাতুন দূর থেকে ঠাউর করতে পারলেন উনি নিজাম শিকদার। নিজাম শিকদারের সাথে সুরভিও আছে, দুজনেই রান্নার মশলা কিনছেন। আহান সুফি খাতুনকে অনেকক্ষণ যাবৎ অনুসরণ করছিল। নানিকে বারবার নিজাম শিকদারকে লক্ষ্য করতে দেখে বলে উঠল, নানি। সুফি খাতুন ফিরে তাকাতেই আহান ঠোঁট চেপে চোখ দুটোর পাতা ফেলল। সুফি খাতুন বুঝলেন না আহানের এসব করার মানে কি, তাই না ঘাটিয়ে হাঁটতে লাগলেন। আহান তার পিছু ছাড়ল না, এটা সেটা বলতে থাকল। হঠাৎ চোখে পড়ল নিজাম শিকদার শপিং কার্টে কারোর ছবি নিয়ে ঘুরছেন। সুফি খাতুনকে ওখানে দাঁড় করিয়ে রেখে গুনে গুনে 4 পা সামনে আগাল সে। তখনই দৃষ্টিসীমায় স্পষ্ট হলো শপিং কার্টে থাকা ছবিটা। নিজাম শিকদারের স্ত্রীর ছবি ওইটা। নিজাম শিকদার ছবি দেখছেন আর কথা বলছেন ছবিটার সাথে। যে কেউ দেখলে মনে করবে শপিং করতে তিনি একা আসেননি, ওনার সাথে অন্য কেউ এসেছে। কিন্তু অনুরূপক্রমে তিনি ওই ছবিটার সাথে মনোযোগের সাথে কথা বলছেন। আহানকে আর কে পায়? উল্টো পথে ফিরে গেল নানির কাছে। ততক্ষণে নিজাম শিকদার শপিং কার্ট নিয়ে আরও একটু এগিয়েছেন তাদের দিকে, কিন্তু খেয়াল করেননি সৈয়দ বাড়ির লোকেরা এখানে আছে। নিজাম শিকদার এগোনোতে সুফি খাতুন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে স্পষ্ট হলো ছবিটা। আহার নিজের নানির কাছে দাঁড়িয়ে কানে কানে বলে উঠল, নানি, ওই দেখো, নিজাম দাদু ওনার স্ত্রীর ছবি নিয়ে এসেছেন এখানে। তুমি শুধু ভাবো, ওনার মৃত স্ত্রীর ছবি নিয়ে উনি এভাবে ঘুরছেন, তাহলে তুমি ওনাকে বিয়ে করে নিলে কিভাবে তোমাকে সাথে নিয়ে ঘুরবেন? সুফি খাতুন আহানের কথায় ভাবনায় মগ্ন হলেন। আহান আরও উৎসাহ দেওয়ার জন্য বলে ওঠে, উনি কতটা লয়াল হলে মৃত স্ত্রীর ছবি নিয়ে ঘোরেন? যদি স্ত্রী বেঁচে থাকে তাহলে তো মাথায় তুলে ঘুরবেন। শুধু ভাবো, তোমাকে মাথায় তুলে ঘুরছেন, আর তুমিও নিজাম দাদুর মাথার উপর বসে ডাকডুম ডাকডুম করে তবলা বাজাচ্ছ। আহান কথাটা শেষ করে মিচকে হাসল। সুফি খাতুন গভীর চিন্তায় মগ্ন হলেন। নিজেকে শপিং কার্টে থাকা ছবির জায়গায় ভাবতে বসলেন। ততক্ষণে আহান গ্রোসারি শপের ভেতর থেকে সুফি খাতুনের অগোচরে কয়েকটা জিনিস উঠিয়ে নিয়ে চলে গেল বিল কাউন্টারে। সেখানে গিয়ে বলল, বিল আমার নানির কাছ থেকে নিয়ে নেবেন। জাস্ট নাও আমার বাড়ি থেকে কল এসেছে। আমার দাদা বর্তমানে ছড়খাতে, তাই আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। শেষ মুহূর্তে আমি ওনার পাশে থাকতে চাই, আর তো পাশে পাবো না, তাই চলে যাচ্ছি। বিলটা কষ্ট করে ওনার কাছ থেকে নিয়ে নেবেন। মন্টুকে উল্টো করে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখা, তাকে বাঁধা লোকগুলো নিচে দাঁড়ানো। সকলেই বিরক্তির সাথে উপরে তাকিয়ে আছে। কোমরে এক হাত রেখে অন্য হাতে টর্চ লাইটের আলো সরাসরি মন্টুর চোখের দিকে তাক করে রেখেছে। নুসরাত চূড়ান্ত রেগে গিয়ে নিচ থেকে চিৎকার করে বলে উঠল, ওই চুতিয়া, তোরা তো উত্তেজনা আসে কোথা থেকে যে দ্বিতীয় বিয়ে করিস? ইসরাত মেন পয়েন্টের দিকে ইশারা করে বলে উঠল, ওখান থেকে আসে। ইরহাম নিজের মুখের মুখোশ টেনে টুনে ঠিক করে বলল, শালা মাদার ফাকার, সব কচি কচি মেয়ে বিয়ে করে নিচ্ছে, আমি বিয়ে করব কি? আজ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলাম না, আর শালা বাস্টার্ড মাত্র 17 বছর বয়সী মেয়ে বিয়ে করে নিল। ভাগ্য ভাগ্য ভাগ্য। মানুষের ভাগ্য দেখলে মনে হয় ওদেরটা দিন দিন লুঙ্গির মতো খুলছে, আর আমারটা দেখলে মনে হয় প্যান্টের চেইনের মতো আটকে গেছে। ইরহাম কথাগুলো শেষ করে জিভ কাটল। নুসরাতের সাথে তাল মিলাতে গিয়ে বেমালুম ভুলে বসেছে এখানে ইসরাত আর মমও আছে। আহান গালিটালি দিল না, সে ভদ্র ছেলের মতো নিজ জায়গায় দড়ি হাতে দাঁড়িয়ে রইল। দড়ি হাত থেকে ছুটলেই মন্টু ওখান থেকে ধপাস করে পড়বে।
এটা সে হলফ করে বলতে পারে। তাই ভদ্র বাচ্চার মতো মুখ এঁটে দেখতে লাগলো সকলের কাণ্ড। ইসরাত মোটা গলায় কথা বলার চেষ্টা করলো, কিন্তু হলোই না। তাই মুখে কাপড়ের টুকরো ঢুকিয়ে খ্যাঁক খ্যাঁক করে বলে উঠল, শালার পশ্চাৎ দেশে কয়েকটা দিলে দ্বিতীয় বিয়ের শখ মিটবে। নাম্বার 5, দড়ি সামান্য লুজ করো। আহান দড়ি ধীরে ধীরে ছেড়ে দিল। নুসরাত অস্বাভাবিক রাগী কণ্ঠে বলে উঠল, গোলামের সাওয়ের পশ্চাৎ দেশে কি মারব? সোজা মেন পয়েন্টে মেরে ওটাই অকেজো করে দেই। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। সকলেই তাল মিলালো। নুসরাত নিজের পকেট থেকে ছুরি বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা মন্টুকে দেখালো। অতঃপর ইসরাত বলল, নাম্বার 5, ওই লুচ্চা ব্যাটাকে আরও নিচে নামাও। নাম্বার 2, তুমি ওকে ধরে রাখবে টাইটলি। আর আমি আর নাম্বার 3 ওর মেন পয়েন্টের কাজ তামাম করে দেব। আহান দড়ি ফরফর করে ছেড়ে দিল হাতের মুঠো থেকে। মন্টু মিয়া জানের ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন। চোখ বন্ধ করে নিজের শেষ মুহূর্তের অপেক্ষা করলেন। কখন সেই মুহূর্ত আসবে? মন্টু মিয়ার ইচ্ছে অনুযায়ী কিছুই হলো না। তার পূর্বেই মম দড়ি টেনে ধরল। মমর মতো রুষ্টপুষ্ট একজন মানুষ দড়ি টানতে গিয়ে এক প্রকার ঝুলে পড়ল। আহান এসে সাহায্য করতেই চোখ ঘোরালো মম নুসরাতের দিকে। কিরমিরিয়ে বলে উঠল, কিতা যে কইতাম, ইমাইলে নেওড়ার যে ওজন, আর হ্যাডাটার সাথে আমার বিয়ে দিতে চাইছিলি। ওই ময়াকারে মাগিকারে রে, বুঝেনে শালি বেয়াদব। নুসরাত এমনি হাসতে হাসতে কাদা। মাটিতে এক প্রকার শুয়ে পড়ল কোনো ঘৃণা ছাড়াই। সাদা ফর্মাল প্যান্ট গড়াগড়ি খেলো কাদায়। কণ্ঠে কোনো দ্বিধা না রেখে বলল, নাম্বার 4, ধর তোর সাথে এই মাদারচোদের বিয়ে হয়ে গেছে। বিয়ের দিন যদি তোর সাথে ইটিস পিটিস করত, তাহলে এর পরের দিন তোর লাশ আমরা খুঁজে পেতাম। ভালো হইছে তোর ওই সুদানির পুতের সাথে বিয়ে দেই নাই। নুসরাত গালি দিতে দিতে আকস্মিক থেমে গেল। 2 হাত গালে রেখে তবা কাটল। বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করো, মাফ করো। মাদারচোদকে গালি দিতে গিয়ে আমার নিজের মুখ খারাপ করে ফেলছি। হায় আল্লাহ, কতদিন না জানি নাপাক থাকে আমার এই পবিত্র মুখখানা। মন্টু মিয়া মৃত্যুর ভয়ে শঙ্কিত হলো। আরেকটা বিয়ে করার শখ ছিল মনে। এবারের মতো বেঁচে ফিরলে সেই শখ জীবনেও পূরণ করবেন না। আজকের মতো আল্লাহ যেন তাকে রক্ষা করে। মন্টু মিয়ার মনে মনে করা আহাজারি হয়তো কবুল হলো। এর ঠিক 2 মিনিট পর টর্চের আলো এসে পড়ল নুসরাতটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। দূর থেকে গুরুগম্ভীর পুরুষালী সুরের আওয়াজ ভেসে এলো, কে ওখানে? আহানের মুহূর্তও লাগলো না গলা চিনতে। এরকম করে শুধু জাইন ভাইয়াই কথা বলে। হাতের দড়ি ফুস করে ছেড়ে দিয়ে নিজের জান হাতে নিয়ে সোসাইটি থেকে বের হওয়ার রাস্তা মাপল। মমকে এক হাতে টেনে নিয়ে যেতে ভুলল না। সেদিকে মমকে টেনে নিয়ে যেতে যেতে চিৎকার করে বলে উঠল, ভাগো আপি, ভাগো, বড় ভাইয়ার ছোট ভাইয়া আসছে। ইসরাতের চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে গেল। এর মধ্যে ধূপ করে গাছের মাথা থেকে উল্টে পড়লেন মন্টু মিয়া। মাটিতে পড়েই উচ্চ শব্দে কোকিয়ে উঠলেন। ইসরাত পালালো একদিকে। মম আহান পাশের সোসাইটির দিকে দৌড়েছে। সব কিছু ঠান্ডা হলে আসবে তারা। ইরহাম আর নুসরাত পালালো সামনের দিকে। দুটো যেতে যেতে ইসরাতকে ধাক্কা দিয়ে বাদিকে পাঠালো। নুসরাত রাগান্বিত স্বরে হিসিয়ে বলল, ভাগশালী, তোর হাড্ডি ভাঙার ডাক্তার আজ আমাদেরই না হাড্ডি ভেঙে দেয়। ভাগ। ইসরাতকে বাদিকে দৌড়াতে দেখে জাইন পিছু নিল তার। রগরগে গলায় আরশকে আদেশ দিল, আরশ, ওই দুটোর পেছনে যা। ইসরাতকে নিজের বাগে পেতে খুব একটা বেগ পোহাতে হলো না জাইনকে। দৌড়াতে থাকা ইসরাতের কাঁধের কাপড় এক হাতে চেপে ধরে অন্য হাতে উদর চেপে নিজের কাছে নিয়ে আসলো। ইসরাত ছটফট করতেই জাইন হুমকি সুরে বলল, আছাড় মেরে দেব, চুপচাপ দাঁড়ান।
ইসরাতের ছটফট করা থেমে গেল। শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করল। জাইন ধীরে ধীরে ইসরাতকে মাটিতে নামিয়ে দিয়ে কাঁধ হতে হাত সরিয়ে নিল। মুখ থেকে মুখোশ খুলতে খুলতে ইসরাতকে বলে উঠল, বেয়াদব, থাপড়িয়ে গাল ফাটাই ফেলবো আপনার। এত রাতে এখানে কি করছিলেন? ইসরাতের মুখের মুখোশ খুলে দূরে ছুঁড়ে ফেলল জাইন। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। ভৎস করে দেওয়ার মতো চাহনি ইসরাতের দিকে নিক্ষেপ করে হিসহিসিয়ে বলে উঠল, ধরা পড়লে গণধোলাই খেতেন। এটা কি এই ছোট্ট মাথায় আসেনি? জাইন কথাটা শেষ করতে করতে ইসরাতের কপালে তর্জনী আঙুল দিয়ে ধাক্কা দিল। ইসরাত কাচুমাচু ভঙ্গিতে চোখ তুলে একবার জাইনের পানে তাকিয়ে তা আবার নিচে নামিয়ে নিল। ভদ্রমেয়ের মতো মুখ বানিয়ে চুপচাপ জাইনের ধমক শুনল, কোনো প্রতিবাদ করল না। এর মধ্যেই দূর থেকে কেউ একজন হাত ছুঁড়ে জিজ্ঞেস করল, জাইন, হাতের কাছে কাউকে পেলে? জাইন ইসরাতের সামনে দাঁড়িয়ে ছোট্ট করে উত্তর দিল, জি না, সবাই পালিয়েছে। অতপর খ্যাপাটে নয়ন ইসরাতের দিকে নিবিষ্ট করে বলে উঠল, আপনাকে আমি পরে দেখে নেব ইসরাত, বাসায় যান এখন বেয়াদব। ইসরাত যখন যেতে নিল জাইন হাত ধরে থামিয়ে দিল। কণ্ঠে কোনো প্রকার নমনীয়তা না এনে কঠোরতার সাথে শুধালো, এসব উল্টাপাল্টা কাজ করতে আপনাকে উৎসাহ দিয়েছে কে? খবরদার, এটা বলবেন না যে ওই পাগল এসব করার বুদ্ধি দিয়েছে। ইসরাত কাচুমাচু করে বলল, জি, ওর বুদ্ধি। আমরা শুধু প্ল্যান মাফিক কাজ করেছি। জাইন টান টান হয়ে দাঁড়িয়ে দুই হাত পকেটে ঢোকালো। ইসরাতের শোনার মতো করে বলে উঠল, সবগুলো বেয়াদব, একটাও ভালো হয়নি। রাত 11টা। সোসাইটির বেশিরভাগ বাসার ভেতরে শোরগোল কমে গিয়েছে। এই রাতের বেলা শুকনো পাতার উপর দিয়ে চলাচল করায় মর্মর শব্দ একটু বেশিই হচ্ছে। নুসরাত আর ইরহাম প্রাণপণে দৌড়ানোতে খেয়ালই করেনি নাসির মঞ্জিলের পেছনের জঙ্গলের দিকে চলে এসেছে তারা। অনেক দিন যাবৎ এই জায়গা পরিষ্কার না হওয়ায় সেখানে এত গাছপালার জন্ম হয়েছে যে মানুষ হাঁটার সামান্য পথটুকু ঢেকে গিয়েছে সব কিছুর আড়ালে। দুইজনের দৌড়ের গতি এতক্ষণে সামান্য কমে এসেছে। ধীরে ধীরে দৌড়ানো থামিয়ে দুজন হাঁটতে লাগলো। হাঁ করে ফেলতে লাগলো বড় বড় শ্বাস। বড় শ্বাস ফেলতে পারল কই, তার পূর্বেই তাদের পেছন থেকে বড় গলার স্বর ভেসে এলো, এই বাস্টার্ড, দাঁড়া বলছি। নুসরাত আর ইরহাম দুজন দুজনের দিকে তাকিয়ে আরুষকে ভয়ঙ্কর দুটো গালি দিয়ে উঠল। নুসরাত নিজের মুখোশ খুলছিল। আরুষের গলার স্বর শুনতেই তার টেনে নিল মুখে। আবারও দৌড় দেওয়ার প্রস্তুতি নিয়ে ইরহামকে বলে উঠল, বাপ আমার, উল্টো পথ ধর, না হলে রক্ষা হবে না আজ আর। হেলাইল্লার বাচ্চা পিছু ছাড়েনি। ও আল্লাহ, এর উপর কিছু একটা পড়ে যাক। আমাদের মতো বাচ্চাদের পেছনে কে লাগানোর জন্য এর ঠ্যাংখানা মুচড়ে যাক। ইরহাম নুসরাতের কথা শুনে গাছের মধ্যে দিয়ে বাদিকে দৌড়ালো। রাতের এই অন্ধকারে নিমেষে উধাও হয়ে গেল আরুষের চোখের দৃষ্টিসীমানা থেকে। নুসরাত মনে করল হয়তোবা এই বেটা তার পিছু ছেড়ে ইরহামের পিছু নেবে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে তার পিছনে আসলো আরুষ। নুসরাত একবার উল্টো চেয়ে আবার সামনে ফিরল। এক প্রকার জান হাতে নিয়ে দৌড়াতে লাগলো। মনে মনে আল্লাহর নাম জপ করতে লাগলো। শুধু দোয়া করল আজ যেন আরুষ নামক এই বেয়াদব লোকের হাত থেকে রক্ষা পেয়ে যায়। মাথায় এটা নেই যে আরুষের হাত থেকে রক্ষা পেলেও এখানে থাকা বিষাক্ত সাপের হাত থেকে বেঁচে ফেরা মুশকিল হতে পারে। গত কয়েকদিনে বৃষ্টিতে পানি জমে মাটির অবস্থা স্যাঁতসেঁতে হয়ে আছে। কোথাও কোথাও শ্যাওলা জমে পিচ্ছিলতা দেখা দিয়েছে। নুসরাত শ্যাওলার উপর দিয়ে দৌড় দিতে গিয়ে স্লিপ কেটে মুখ থুবড়ে উল্টে পড়ল গিয়ে কাদার মধ্যে। চোখে কাদা ঢুকে গেল সেকেন্ডের ভেতর, তবুও দুই হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো।
মাটিতে উল্টে পড়ায় এক পায়ের স্লিপার পড়ে রইল ওখানে। অন্য পায়ের স্লিপার খুলে তা ছুঁড়ে মারল আরুষের দিকে। সেটা উড়ে গিয়ে একদম আরুষের মুখের উপর পড়ল। নুসরাত ভাবতে পারেনি তার হাত এত শার্প। নিশানা বরাবর গিয়ে লেগেছে জুতোটা। আবারও জঙ্গলের মধ্যে দিক বেদিক ভুলে দৌড়াতে গিয়ে হাঁপিয়ে উঠল। পিছু ফিরে দেখল আরুষ এখনও তার পিছু করছে। হাঁপিয়ে ওঠার কোনো লক্ষণই সারের মধ্যে নেই। সামনে ফিরতেই চোখে ভাসল কয়েকটা গাছের বড় বড় ডাল পড়ে আছে। এতেই মাথায় আগুন ধরে গেল নুসরাতের। প্রলম্বিত শ্বাস ফেলে আওড়াল, সকল বালের গজব আজই পড়তে হবে। সাউয়া ভাগতে গেলেও যত সমস্যা। আল্লাহ জীবনে একটা ভালো কাজ করে থাকলে এই আরশকে তুমি নিজের করে নাও। আমিন আমিন আমিন। নুসরাত লাফ দিয়ে পড়ে থাকা ডালগুলো পাড়ি দিতে চাইল। সেই সুযোগে আরশ পেছন থেকে নুসরাতের পেট হাতের সাহায্যে পেঁচিয়ে ধরে শূন্যে তুলে ধরল। নুসরাত দাঁতে দাঁত চেপে নিজের ভেতরের রাগটুকু সংবরণ করতে চাইল। হয়তো পারল। মাটি হতে 2 হাত উপরে শূন্যে ভাসা পাগুলো ঝাঁকাতে লাগলো দ্বিগুণ হারে। শক্ত হাতে নিজের পেটের উপর থাকা আরশের হাত খামচে ছাড়াতে চাইল। বলিষ্ঠ হাত দুটো আরও দ্বিগুণ শক্তিতে চেপে ধরল তাকে নিজের সাথে। নুসরাত রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আরশের গোপনাঙ্গে লাথি মারতে চাইল। একটুর জন্য মিস হয়ে গেল। তবুও দমে না গিয়ে নতুন উদ্যোগে পায়ের নিচ দিয়ে আরশের হাঁটুর মধ্যে লাথি মারল। সেন্সিটিভ স্থান হওয়ার দরুন একটুক্ষণের মধ্যে আরশ কাবু হয়ে গেল। নুসরাতের পেটের কাছে বাঁধা হাত ঢিলে হয়ে আসলো। মেয়েটা ভুলে বসল আরশ তাকে ছেড়ে দিলে এখান থেকে সোজা মাটিতে পড়বে। যতক্ষণে তা মনে হলো ততক্ষণে তার উদর, কপল, নাক, ঠোঁট গিয়ে ঠেকেছে মাটিতে। অস্বাভাবিক ব্যথায় হাত পা ঝিমঝিম করে ওঠে অসারতায়। আরশ এক হাঁটু গেড়ে বসল নুসরাতের কাছে। পিঠের কাছের কাপড় চেপে ধরে একটানে সোজা করে ফেলল নুসরাতের পুরো শরীর। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নিল। অতঃপর এক হাত হাঁটুর উপর রেখে অন্য হাতে নুসরাতের মুখের দিকে আলো তাক করল। লঘুস্বরে আদেশ দিল, ওপেন ইউর আইস। নুসরাত চোখ খুলে তাকালো না। চোখ খুলে তাকালেই এই বেটা বুঝে নেবে কে সে। এরপর গিয়ে মেজমা বলে বিচার দেবে তার মায়ের কাছে। আর তার পিঠের উপর পড়বে নাজমিন বেগমের অতি উচ্চমাত্রার চপ্পল জোড়ার ধুমধাম কয়েকটা বাড়ি। নুসরাত তাই গোড়ামি করে নিভু চোখে আরশকে দেখল। তবুও পুরো চোখ খুলল না। আরশ হাতের ঘড়ির দিকে চোখ রেখে বলে উঠল, I will give you 30 seconds, not a word. Just take your marks, or I swear, I will hang you upside down from the tree myself. নুসরাত এক চোখ খুলে সরাসরি আরশের দিকে তাকালো। সে জানে একবার মুখোশ খুললে এই লুচ্চাতার মুখ দেখলে সোজা গিয়ে তার মা নামক জল্লাদ মহিলার কাছে নালিশ করবে। তাই চুপ থেকে এখানে আরাম করে শুয়ে থাকা নিজের নিকট অনেক বেশি শ্রেয় মনে হলো। কিয়ৎকাল অতিবাহিত হওয়ার পর নুসরাত বসতে যাবে আরশ হাত দিয়ে নুসরাতের মাথা চেপে ধরে রাখল মাটির সাথে। চোয়াল শক্ত করে নুসরাতের শোনার মতো করে গণনা করল। 5, 4, 3, 2 and 1. Your time is up, miss. আরশ এক হাত নুসরাতের মাথার উপর রেখে অন্য হাতে নুসরাতের মুখের মুখোশ খুলতে নেবে তার পূর্বেই নুসরাত আরশের টাকনুর মধ্যে সর্বশক্তি দিয়ে লাথি মারল। আরশ ঠিকভাবে না বসায় মুখ থুবড়ে গিয়ে পড়ল। যেখানে সেখানে পড়ল না, একদম নুসরাতের গলদেশে পড়ল। কড়া কস্তুরী সুঘ্রাণ আর মাস্কি পুরুষালী ক্লোনের সুগন্ধিতে দুজনের চারপাশ মোমো করে উঠল। নুসরাতের সেদিকে ধ্যান নেই। তার বিরক্তি সময়ের সাথে কমার বদলে শুধু বাড়ছে। চোখ বড় বড় করে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে আওড়াল, এটাই বাকি ছিল, নে এবার একটা চুমু খেয়ে সেটাও পূরণ করে দেখ।
আরশ মাথা তুলে গলা খাকারি দিল। মোবাইল উড়ে গিয়ে পড়েছে দূরে। আরশ নুসরাতের উপর ওই অবস্থায় থাকতে থাকতে চাইল মুখ থেকে কাপড় সরাতে। নুসরাত তা হতে দিল না। আরশকে 2 পা দিয়ে পেঁচিয়ে নিজের উপর থেকে উল্টে ফেলল পাশে। আরশ নুসরাতের এক হাত চেপে ধরে কাবু করার চেষ্টা করতেই অন্য হাত দিয়ে পকেট হাতড়ে মাঝারি আকারের একটা ছুরি বের করল নুসরাত। সময় ব্যয় না করে তা চেপে ধরল আরশের গলার নরম ত্বকে। গলায় ছুরি চেপে রেখে নাক বন্ধ করে বলে উঠল, নেক্সট টাইম মিস্টার। আরশ চুপচাপ দেখল মাটিতে শুয়ে। সামান্য আলোয় মেয়েলি শরীরের অব্যয় দেখা গেল। আরশ মুখে বিরক্তির রেশ ফুটিয়ে তুলল। সে চাইলেই এই মেয়েকে ধরতে পারবে, কিন্তু ধরল না। দেখতে চাইল কি করে এই মেয়ে। ঘাড় কাত করে চেয়ে রইল এক দৃষ্টিতে। নুসরাত হালকা আলোয় বুঝতে পারল আরশের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে। উঠে দাঁড়িয়ে কাপড় ঝাড়তে ঝাড়তে বলে উঠল, এই ফিটফাট শরীর নিয়ে কি করবেন? সামান্য আমাকেই কাবু করতে পারলেন না। ছ্যা ছ্যা, আমার পিছু নেওয়ার চেষ্টা করবেন না, না হলে এখানেই মেরে লাশ ফেলে দেব। নুসরাত কথা শেষ করে দৌড় দিল নাসির মঞ্জিলের পাঁচিলের দিকে। আরশের হাত থেকে মোবাইল দূরে ছিটকে পড়ায় দূর থেকে আসা আলোর রোশনিতে সামান্য দেখা গেল মেয়েটার অব্যয়। দেয়াল টপকে যখন ওপাশে যাচ্ছিল তখন ঘাড় সামান্য কাত করে তার দিকে তাকাচ্ছিল সে। মুখের মুখোশ খুলে ফেলায় পাঁচিলে থাকা সাদা বর্ণের লাইটের আলোয় নাকে পড়া সাদা পাথরের নোজপিনটা জ্বলজ্বল করে উঠল। আরও সেদিকে চোখ রেখে মাটি থেকে উঠে বসতে বসতে বিড়বিড় করল, বেয়াদব।